আপকামিং পরীক্ষায় তুমি জিকেতে 100% নাম্বার কিন্তু নামিয়ে আসতে পারবে। যেখানে আমরা স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, পলিটি প্রত্যেকটা জিকেটাকে এমন ভাবে আমরা আলোচনা করছি যাতে তোমরা আপকামিং যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এক্সামকে টার্গেট করছো তাদের কাছে খুবই হেল্পফুল হবে। প্রতিদিন এসজিএসসি জিকে এক্সপার্ট ক্লাসটা তুমি করো, অবশ্যই আপকামিং পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। আর কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সময়ের মূল্যটাকে তুমি বোঝো। সময় যদি একবার তুমি যদি ধরতে না পারো, এই সময় তোমাকে একটা দিন কিন্তু কাটাবে বাবু। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসজিএসসি এবং তোমাদের সবার প্রিয় বাপি স্যার। তোমরা জানো যে প্রতিদিন এসজিএসসি ইউটিউব চ্যানেল এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নলেজ জিকে এমসিকিউ এবং আমার এসজিএসসি ফেসবুক পেজে কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু জিকে এক্সপার্টের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। যেখানে আমরা স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, পলিটি প্রত্যেকটা জিকেটাকে এমন ভাবে আমরা আলোচনা করছি যাতে তোমরা আপকামিং যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এক্সামকে টার্গেট করছো তাদের কাছে খুবই হেল্পফুল হবে। অবশ্যই তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো দেখো, খাতা বের করে নোট ডাউন করো বা আমার পিডিএফ নিয়ে তুমি জেরক্স করে সেটা পড়াশোনা করো। দেখবে আপকামিং পরীক্ষায় তুমি জিকেতে 100% নাম্বার কিন্তু নামিয়ে আসতে পারবে। তা আর দেরি না করে প্রতিদিন ক্লাসগুলো ফলো করো এবং তার সাথে সাথে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে। এবং আজকে কিন্তু আমরা জিকে এক্সপার্টের কিন্তু 9 নম্বর ক্লাস কিন্তু আলোচনা করব। 9 নম্বর ক্লাস দেখতেই পাচ্ছ, 9 নম্বর ক্লাস কিন্তু আলোচনা করব এবং যেখানে আমরা একটা কোশ্চেন নিয়ে আসবো এবং সেই কোশ্চেনের অ্যান্সার এবং সেই কোশ্চেন থেকে আর কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব। সেটা রাজ্য সরকারের পরীক্ষাও কিন্তু আসছে এবং সেটা কেন্দ্র সরকারের পরীক্ষাতেও কিন্তু আসছে। তাহলে আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে দেখি বাবু। আজকের প্রথম কোশ্চেন রয়েছে কি? প্রথম কোশ্চেন রয়েছে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়? ভারতের কি বলেছে? ভারতের পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়? এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে। 1956, 1953, 1947, 1965। কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে কিন্তু কি 1953 সাল হবে কিন্তু রাইট অ্যান্সার। 1953 সাল হবে কিন্তু রাইট অ্যান্সার। এবং সবাইকে বলছি প্রতিদিন এসজিএসসি জিকে এক্সপার্ট ক্লাসটা তুমি করো, অবশ্যই আপকামিং পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। এবং যারা এখনো ঠিকঠাক করে পড়াশোনা শুরু করোনি, যারা একটা চাকরির জন্য দিনরাত পরিশ্রম করছো, অনেকে পরিশ্রম না করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে আমি চাকরি পাবো, চাকরি পাবো, আমি ফর্ম ফিল আপ করছি, আমি চাকরি পাবো। বাবু ওই রকম ভাবে কিন্তু চাকরি কিন্তু সহজে তোমার হাতে কিন্তু ধরা দেবে না। তোমাকে চাকরি পেতে গেলে ডিসিপ্লিন এবং সিস্টেম এবং তার সাথে তোমার নিজস্ব রুটিন মাফিক কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। এবং একটা বার মা বাবার কথা চিন্তা করো যে মা বাবা তোমাদের জন্য দিন রাত কিন্তু পরিশ্রম করছে যে আমার ছেলে বা আমার মেয়ে পড়াশোনা করে আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। সেই আশায় কিন্তু বাবা মা কিন্তু বসে রয়েছে। তুমি একটা বার ভাবো, বাবা সকালবেলায় বেরিয়ে যাচ্ছে 8-10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে টাকা নিয়ে আসছে শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু তোমরা একবারও বাবা মার কথা কিন্তু চিন্তা করছো না যে বাবা মার পাশে বাবা ছোটবেলা থেকে দেখছি যে বাবা কাজ করেই যাচ্ছে, মা কাজ করেই যাচ্ছে, আমার একটা বয়স হচ্ছে, আমাকে এবার পরিবারের পাশে দাঁড়াতে হবে। সেটা তুমি না করে তুমি কি করছো? তুমি বন্ধু বান্ধব, ফোন ঘাটা, ব্লগ ভিডিও এইসব করে তোমার সময়টাকে তুমি নষ্ট করছো। সময়টাকে ধরে রাখার চিন্তা করো এবং সময়ের মূল্যটাকে তুমি বোঝো। সময় যদি একবার তুমি যদি ধরতে না পারো, এই সময় তোমাকে একটা দিন কিন্তু কাটাবে বাবু। ঠিক আছে, চলো ঠিকঠাক করে পড়াশোনা করো। তাহলে আজকে আমরা রাজ্য পুনর্গঠন কমিশন এর সম্বন্ধে কিন্তু ভালো করে ডিটেলসে কিন্তু আমরা পড়বো। চলো কি আছে একটু দাঁড়াও, এখানে সাদা রংটা নিয়ে নিই। কি আছে? সাদা রং। চলো কি আছে? 1995 সালে 1995 সালে উড়িষ্যা প্রথম ভাষাভিত্তিক আন্দোলন শুরু করে। 1995 সালে উড়িষ্যা প্রথম ভাষাভিত্তিক আন্দোলন শুরু করে, যা 1936 সালে উড়িষ্যা প্রদেশ গঠনের মাধ্যমে প্রথম স্বাধীন ভাষাভিত্তিক রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলেছে? স্বাধীনতার পর 1952 সালে তেলুগু ভাষী নেতা পট্টি সি রামালু মাদ্রাজ রাজ্য তেলুগু ভাষী অংশ থেকে আলাদা অন্ধ্র রাজ্য মানে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন শুরু করেন, যা তার মৃত্যুর পর দাঙ্গা রূপ নেয়। অর্থাৎ তেলুগু ভাষীদের গণ আন্দোলনের ফলে 1953 সালে ভাষাভিত্তিক ভারতীয় রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। তাহলে তোমাকে পরীক্ষা করতে প্রশ্ন করতে পারে স্বাধীনতার পরে প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম কি? তাহলে বলতে হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। তারপরে ভারত সরকারের জন্য ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয়টি কঠিন হলেও 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় এবং তাদের সুপারিশ অনুযায়ী 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হয়, যা ভাষাভিত্তিক রাজ্যগুলোকে প্রতিষ্ঠা করে। লিখেছো? রাজ্য পুনর্গঠন এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন রয়েছে, যেগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। নোট ডাউন করো আর নাহলে জেরক্স করে তুমি পড়াশোনা করো। চলো আর কি কি আছে দেখি।
আর কি আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ 1 নভেম্বর 1956 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ও হায়দ্রাবাদ সংযুক্ত হয় 1956 সালে, তাই তো। তারপরে মহারাষ্ট্র কি আছে, মহারাষ্ট্র 1960 সালে বোম্বে রাজ্য বিভাজন করে মারাঠা মানে কি মহারাষ্ট্র রাজ্য কিন্তু হয়। বোম্বে রাজ্য ভেঙে 1960 সালে মহারাষ্ট্র রাজ্য হয়। তারপরে গুজরাট 1960 সালে বোম্বে রাজ্য বিভাজন করে কি হয়, গুজরাট হয়। তাহলে 1960 সালে বোম্বে রাজ্য ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট হয়। তারপরে নাগাল্যান্ড 1 ডিসেম্বর 1963 সালে আসামের অংশ থেকে পৃথককরণ হয়, মানে আসাম থেকে আলাদা হয়ে যায়। তাহলে নাগাল্যান্ড রাজ্য কত সালে, 1963 সালে। পাঞ্জাব 1 নভেম্বর 1966 সালে পাঞ্জাব রাজ্য গঠিত হয়, ঠিক আছে। তারপরে হরিয়ানা 1 নভেম্বর 1966 সালে পাঞ্জাব রাজ্য বিভাজন করে কি হয়, হরিয়ানা রাজ্য, মানে পাঞ্জাব থেকে আলাদা করে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য হয় 1966 সালে। হিমাচল প্রদেশ 25 জানুয়ারি 1971 সালে ইউনিয়ন টেরিটরি থেকে পূর্ণাঙ্গ রাজ্য পায়। মানে হিমাচল প্রদেশ আগে আমাদের কি কেন্দ্রশাসিত রাজ্য ছিল, কিন্তু 1971 সালে সেটি একটি রাজ্য রূপে কিন্তু গঠিত হয়। তারপরে মণিপুর 21 জানুয়ারি, এটাও ইউনিয়ন টেরিটরি ছিল, যেটা রাজ্য রূপে হয় কত সালে, 1972 সালে। মেঘালয় কিন্তু 21 জানুয়ারি 1972 সালে কেন্দ্রশাসিত রাজ্য থেকে রাজ্যতে পরিণত হয়। তাহলে এগুলো কিন্তু ভালো করে কিন্তু নোট ডাউন করে রাখতে হবে এবং তোমাকে কিন্তু পড়তে হবে। তাহলে এত সুন্দর করে তোমাদের কিন্তু নোটগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের কাজ ক্লাসগুলোকে দেখো, খাতায় নোট ডাউন করো, অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে এবং তা স্কিপ করে কিন্তু চলে যাবে না। পুরো ভিডিওটা দেখবে, খাতায় নোট ডাউন করবে এবং তুমি পড়াশোনা করো। আমরা তোমাদের পাশে রয়েছি। অবশ্যই আপকামিং কেন্দ্র সরকার, রাজ্য সরকার যে কোনো পরীক্ষায় কিন্তু খুব হেল্পফুল হবে। তার জন্য পড়াশোনা করো বাবু, পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে, পড়াশোনা ছাড়া গরিবদের কাছে কিচ্ছু নেই। গরিব মানুষদের কাছে অস্ত্র হলো পড়াশোনা, এডুকেশন। এই এডুকেশনের মাধ্যমেই কিন্তু তুমি একটা জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে, যেটা স্বপ্নেও তুমি ভাবতে পারবে না। যে টাকা দিয়ে সবকিছু হয় না বাবু, পড়াশোনা দিয়েও অনেক দূর পর্যন্ত কিন্তু যাওয়া যায়। সেই চেষ্টাটাকে তুমি তোমার লক্ষ্যটাকে স্থির করো এবং লক্ষ্যটাকে স্থির করে তুমি যেটাকে তুমি টার্গেট করছো সেই টার্গেটের পিছনে তুমি তোমার জুনুন, তোমার কি বলবো, তোমার সেই প্যাশন পুরোটাকে কিন্তু ডেডিকেশন দিয়ে ফেলতে হবে। তাহলে তুমি তোমার স্বপ্নের দোরগোড়ায় খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবে। তার জন্য ডিসিপ্লিন এবং সিস্টেম, রুটিন মাফিক এবং তার সাথে তোমাকে কন্টিনিউ, তোমাকে প্র্যাকটিস এবং মক টেস্ট এবং রিভিশন দিতে হবে। আর কিছু না বাবু, একটা বছর তুমি ঠিকঠাক করে পড়াশোনা করো, দেখো তোমার চাকরি কেউ ছিনিয়ে নিতে পারবে না। যতই কম সিট বেরাক তাতেও তুমি একটা চাকরি পাবে। তার জন্য ওই সিস্টেম অনুযায়ী তোমাকে পড়তে হবে বাবু। চলো, তারপরে কি আছে, সিকিম রাজ্য 16 মে 1975 সালে গণভোটের পরে ভারতে অন্তর্ভুক্ত হয়। মানে সিকিম রাজ্য কিন্তু গণভোটের মাধ্যমে কিন্তু ভারতে কিন্তু অন্তর্ভুক্ত হয় 1975 সালে। মিজোরাম 20 ফেব্রুয়ারি 1987 সালে ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্য হয়। মানে 87 আগে কিন্তু বলতে গেলে মিজোরাম ছিল কেন্দ্রশাসিত রাজ্য। 87-তে 20 ফেব্রুয়ারি সেটি রাজ্য রূপে কিন্তু স্বীকৃতি পায়। তারপরে অরুণাচল প্রদেশ 20 ফেব্রুয়ারি 1987 সালে এটি ইউনিয়ন টেরিটরি থেকে কি হয়, রাজ্যতে পরিণত হয়। তারপরে গোয়া 30 মে 87 গোয়া ও দমন দিউ, গোয়া এবং দমন দিউ 1987 সালে ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যতে কিন্তু পরিণত হয়, তাই তো। তারপরে কিন্তু আবার কিন্তু কি, এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখবে। চলো, তারপরে কি আছে, ঝাড়খণ্ড কিন্তু 15 নভেম্বর, এই তিনটে খুব ইম্পর্টেন্ট, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড 15 নভেম্বর 2000 সালে বিহার থেকে কিন্তু পৃথক হয়। মানে ঝাড়খণ্ড কিন্তু বিহার থেকে কিন্তু হয়, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় কিন্তু 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ থেকে কিন্তু হয় এবং উত্তরাখণ্ড কিন্তু 9 নভেম্বর এটি কোথা থেকে হয়, উত্তরপ্রদেশ থেকে হয়। এবং তেলেঙ্গানা রাজ্য খুব ইম্পর্টেন্ট একটা স্টার চিহ্ন দিয়ে রাখো, তেলেঙ্গানা রাজ্যটি কিন্তু হয় 2 জুন 2014 সালে। অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য হয় 2 জুন 2014 সালে। চলো, এবার আমরা কিছু কেন্দ্রশাসিত রাজ্য সম্বন্ধে কিছু পড়বো আমরা, ঠিক আছে। চলো, তবে কি আছে, আন্দামান নিকোবর 1 নভেম্বর 1956 সালে পূর্ণাঙ্গ রাজ্য পুনর্গঠন আইনের পরে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয়। তাহলে আন্দামান কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয় 1 নভেম্বর 1956 সালে। দিল্লি 1 নভেম্বর 1956 সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। দিল্লি কিন্তু 1 নভেম্বর 1956 সালে। লাক্ষাদ্বীপ কি হবে 1 নভেম্বর 1956 সালে কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে পরিণত হয়। তারপরে কি আছে, তারপরে কিন্তু রয়েছে চণ্ডীগড় 1 নভেম্বর 1966 সালে। চণ্ডীগড় 1 নভেম্বর 1966 সালে পাঞ্জাব থেকে পুনর্গঠন আইনের পর গঠিত হয়।
পাঞ্জাব থেকে চণ্ডীগড় কিন্তু হয় একটা কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয়। তারপরে পদুচারী কি হবে 1 জুলাই 1963 সালে ফরাসি উপনিবেশ থেকে ভারতের অন্তর্ভুক্ত হয়। তাহলে কত সালে 1963 সালে। তারপরে চলে আসলো জম্মু কাশ্মীর, খুব ইম্পর্টেন্ট। জম্মু কাশ্মীর কিন্তু আমাদের কেন্দ্রশাসিত রাজ্য মর্যাদা পায় 31 অক্টোবর 2019 সালে। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পায় 31 অক্টোবর 2019 সালে এবং 370 অনুচ্ছেদ বাতিলের কারণে। তারপরে কি আছে লাদাখ 31 অক্টোবর 2019 সালে জম্মু কাশ্মীর বিভাজনের ফলে হয় লাদাখ। তাহলে আজকে কিন্তু আমরা মোটামুটি আমাদের ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের সম্বন্ধে কিছু ডিটেলস আমরা পড়লাম এবং এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে নোট ডাউন করবে, পড়বে এবং ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা কিন্তু শেয়ার করবে আর একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। টিল দেন টাটা, দেখাবে অন্যদিন অন্য একটি ক্লাস নিয়ে।